তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব মূসক, আয়কর ও কমিশন। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব মূসক। কথা ক্লিয়ার? মূসক এর মানে হচ্ছে মূল্য সংযোজন কর, অর্থাৎ একে ভ্যালুয়েবল ট্যাক্স, ইংরেজিতে ভ্যালুয়েবল ট্যাক্স। তো পণ্য বিক্রির পণ্যের বিক্রয় মূল্য বা প্রদত্ত সেবা মূল্য এর মধ্যে যতটুকু মূল্য সংযোজন করা হয়েছে তার উপরে আরোপিত করাকে মূসক বা মূল্য সংযোজন কর, ইংরেজিতে ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট বলা হয়। এটি প্রতিষ্ঠানে সরকারি মূসক প্রদান করে, মানে ভ্যাট প্রদান করে এই প্রতিষ্ঠানের জন্য উক্ত কর খরচ নয়, কেননা সে নিজের থেকে মূসক প্রদান করে না, ক্রেতা বা সেবা গ্রহণকারী থেকে মূসক আদায় করে সরকারে প্রদান করে। আদায়কৃত মূসক ও বিক্রেতা সেবাদানকারী এর জন্য দায়, কারণ এই সরকার পরিশোধ করতে হয়। ভোগ কর মূসক ভ্যাটকে ভোট কর মানে কমিশন ট্যাক্স বলা হয়। অর্থাৎ যে ভ্যাট আছে, এই ভ্যাটটা যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ভ্যাটটা আছে, এটা কখনো বিক্রেতা মানে যিনি বিক্রয় করে তিনি কখনো এই ভ্যাটটা দেন না। এই ভ্যাটটা দেন যিনি ক্রয় করে, একবারে শেষ পর্যায়ে যিনি ক্রয় করে এটি গ্রহণ করেন মানে ভোগ করেন, তিনি এই ভ্যাটটা দিয়ে থাকেন। যেমন ধরুন যে আমরা যদি কখনো একটা জামা কাপড় বা বলেন একটা কসমেটিক ক্রয় করি, সেক্ষেত্রে আমরা যেমন একটা কসমেটিক ক্রয় করি, সেক্ষেত্রে এখানে হচ্ছে এই 15%, বাংলাদেশে এটা হচ্ছে 15%, 15% ভ্যাট হচ্ছে সরকার পেয়ে থাকে, যেটা সাধারণভাবে চলে সবখানেই, যে 15% ভ্যাট সরকার পেয়ে থাকে। এই সরকার 15% ভ্যাটে এখানে যে আছে, এখানে সরাসরি সরাসরি এটা হচ্ছে কোন বিক্রেতা এটা বহন করে না, এটা সরাসরি বহন করে যিনি একবারে শেষ পর্যায়ে ভোগ করবেন তিনি এটা বহন করে থাকেন, সরকার পরিশোধ করে। এইটা একটা প্রশ্ন আছে আমাদের ভর্তি পরীক্ষায়, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাটটি এটা 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 হচ্ছে বিক্রেতার জন্য কি, এটা বিক্রেতার জন্য দায়, কারণ বিক্রেতা এটা সরাসরি বিক্রেতা এটা ভোগ করতে পারে না। এটা একজন বিক্রেতা একটা যদি কসমেটিক ক্রয় করে, যে কসমেটিক থেকে যে ভ্যালু এডেড ট্যাক্স ভ্যাটটা যে আছে, এই ভ্যাটটা সরকারের কাছে তাকে দিতে হয়। তার জন্য যেহেতু সে সরকারের কাছে এটা একটা পণ্য বিক্রি করার পর যে সরকারের কাছে সে যে দেওয়ার জন্য একটা দায়ী থাকে, তার জন্য একজন বিক্রেতার কাছে এই ভ্যাটটা হচ্ছে দায়। মূসক ভ্যাটকে ভোগ কর বলা হয়, এটা লাগে না। তারপর হচ্ছে যে প্রতিষ্ঠানের কর প্রদানে উক্ত কর যদি সেই প্রতিষ্ঠান খরচ হিসেবে আরোপিত না হয়, ভোক্তা খরচ হিসেবে আরোপিত হয়, তাহলে থেকে পরোক্ষ কর বা মূসক একটি পরোক্ষ কর। একটা আমাদের অর্থনীতিতে আমরা যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, আমরা একটা প্রশ্ন আছে যে পরোক্ষ কর এবং প্রত্যক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে কি, যে আপনি যে আপনার একটা পণ্য আছে, এই পণ্যে যদি আপনার নিজের উপর বর্তায়, যেমন আপনার জমি যে আপনি যে খান, এটা আপনার যার জমি তাকে কর দিতে হবে। যেমন আবার আছে আয়কর, আয়করটাও তেমনি যার টাকা, যার যেমন আয়, তাকে সেই পরিমাণ আয় দিতে হয়। মানে নিজের জিনিস যদি নিজের দায় যদি নিজে বর্তায়, সেক্ষেত্রে তাকে প্রত্যক্ষ কর বলে। আর পরোক্ষ কর হচ্ছে কি, যেটা নিজে আপনার বিক্রি করবেন, কিন্তু আপনি হচ্ছে সরকারের কাছে করের জন্য দায়ী থাকবেন, কিন্তু আপনি সেই করটা সরাসরি দিবেন না, দিবে অন্যজন, এটাকে বলে পরোক্ষ কর।
তো সেক্ষেত্রে ভ্যাট হচ্ছে একটি পরোক্ষ কর। এটা আমাদের একটি সচরাচর প্রশ্ন যে ভ্যাট একটি পরোক্ষ কর। এই যে এইখানে আমাদের সামনে যেহেতু ঢাবির পরীক্ষা, ঢাবির ক্ষেত্রে আমাদের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন সচরাচর এই জাবেদা থেকে আসে না, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন ডাইরেক্ট করতে লাগবে। এইখানে যে 15% ভ্যাট সহ 23,000 টাকা পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাবে কত টাকা ডেবিট করতে হবে। মানে প্রশ্নটা আমাদের অবশ্যই আগে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বলছে যে 15% ভ্যাট সহ, মানে 15% ভ্যাট সহ একটা পণ্য বিক্রি করছে 23,000 টাকায়, তার মধ্যেই আছে 15% ভ্যাট। সেক্ষেত্রে আমাদের বলছে যে ক্রয় হিসাবে কত টাকা ডেবিট করতে হবে। মানে 23,000 টাকা পণ্যটি ক্রয় করছে, পণ্যটি 23,000 টাকায় পণ্যটি ক্রয় করছে, তার মধ্যে আবার 15% ভ্যাট আছে, 23,000 টাকার মধ্যেই আছে 15% ভ্যাট। আর আমাদের এখন বলছে যে ক্রয় হিসাবে কত টাকা আমাদের ডেবিট করতে হবে। মানে ক্রয় হিসাবে ডেবিট করব কি, সেখানে আমাদের তো আবার ভ্যাট যে আছে অতিরিক্ত, এখানে ভ্যাটও আছে। 23,000-এর মধ্যেই আমাদের ভ্যাট আছে 15%, এই ভ্যাটটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা আমাদের ভ্যাট হিসেবে কি হচ্ছে, ক্রয় হিসেবে ডেবিট করতে হবে। প্রশ্নটা আবার যদি বলি যে 23,000 টাকার মধ্যে আমি একটি পণ্য ক্রয় করছি, সেটার দাম হচ্ছে 23,000 টাকা। সেই 23,000 টাকার মধ্যেই 15% আবার ভ্যাট আছে। এই ভ্যাটটা বাদ দেওয়ার পর এই 15%, 23,000 টাকার মধ্যে যে 15% ভ্যাট আছে, এই ভ্যাটটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটি আমি ক্রয় হিসাবে ডেবিট করতে পারবো। তো আমাদের অবশ্যই এইটা একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্রয় যেইটা প্রশ্ন চাবে, যেটা দেওয়া থাকবে তার নিচে আমাদের যেটা দেওয়া থাকবে তার নিচে সেই দিয়ে ভাগ করে যেটা চাবে তাকে আমাদের গুণ করতে হবে। তো ওই শর্টকাটে দেখি যে যা দেওয়া আছে 23,000 টাকা, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য দেখেন এখানে সব দেওয়া আছে যে 15% ভ্যাট এর অর্থ মূল্য, দাম বা ভ্যাট ছাড়া মূল্য এর হার 100% হলে ভ্যাটের হার 15%। মানে 100 টাকা যদি ক্রয় করে সেক্ষেত্রে তার ভ্যাটের তার ক্রয় মূল্য 100 টাকা হলে তার ভ্যাট আছে 15%, সে ভ্যাট সহ মূল্য হচ্ছে 115। যেহেতু 23,000 টাকা হচ্ছে ভ্যাট সহ মূল্য, সেক্ষেত্রে আমাদের ভ্যাট সহ মূল্য এটা আমার বার করতে হবে। সেই জন্য ভ্যাট সহ মূল্য হচ্ছে 115। 23,000 টাকার নিচে আমাদের 115 দিয়ে ভাগ এবং গুণ হচ্ছে 100, কারণ 100 হচ্ছে ক্রয় মূল্য। এখানে আমরা 100 ধরছি আপনার আমরা 100 টাকা ধরছি হচ্ছে ক্রয় মূল্য এবং 15% ভ্যাট। এখানে দেখেন এখানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ধরেন আমাদের যেহেতু এটা হচ্ছে দুইটি দেওয়া আছে, আমাদের বার করতে হবে ক্রয় মূল্য। সেক্ষেত্রে আমি প্রথমে বললাম যে যেটা দেওয়া আছে, মানে এখানে কি দেওয়া আছে, আমাদের সূত্র হচ্ছে 23,000 টাকা দেওয়া আছে, এটা কি ক্রয় মূল্য, এটা কি ভ্যাট সহ ক্রয় মূল্য, তাই আমাদের বার করতে হবে ভ্যাট সহ ক্রয় মূল্য। তো সাধারণভাবে ধরে নিই কি আছে, দেওয়া আছে ক্রয় বের করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রশ্নে যেটা চাইবে তার মান 100, আমাদের প্রশ্নে যেটা চাইবে তার মান 100। সেক্ষেত্রে আমাদের কি চাইছে, ক্রয় চাইছে, তাই ক্রয়কে ধরতে হবে 100। ক্রয় হচ্ছে 100 এবং ভ্যাট হচ্ছে 15, তার মানে ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে 115। আমি যেটা বললাম যে আমাদের অবশ্যই যেটা ধরতে হবে যে যেটা দেওয়া আছে কি ভ্যাট সহ ক্রয় মূল্য দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের যেটা চাইবে, যেটা ক্রয় চাইছে, তাই ক্রয়ের মান হচ্ছে 100 ধরলাম এবং ভ্যাট হচ্ছে 15%। তো ভ্যাট 15%, তাহলে তার ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে 115, এটা আমরা ধরে নিলাম। সেক্ষেত্রে আমি প্রথমে বললাম যে যেটা আছে দেওয়া আছে তাকে সেটা দিয়ে ভাগ করতে হবে। কি দেওয়া আছে, ভ্যাট সহ ক্রয় মূল্য দেওয়া আছে, ভ্যাট সহ ক্রয় মূল্য, আর আমরা এটা ধরে নিয়েছি, এটার জন্য এই 115 দিয়ে ভাগ, তার গুণন, আবার কি চাইছে ক্রয় মূল্য চাইছে, ক্রয় ধরলাম কত 100, তার জন্য 100 দিয়ে গুণ ইকুয়াল 20,000। তো আমাদের ক্রয় মূল্য কত আসলো 20,000। বুঝাতে কি পারছি, কমেন্ট বক্সে জানাবেন।
এটা আবার বলছে 15% ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় করার ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ 6,000 টাকা হলে ক্রয় বাবদ ভ্যাট সহ নগদ প্রদানের পরিমাণ কত? আমাদের অবশ্যই সর্বপ্রথম বুঝতে হবে প্রশ্ন না বুঝলে হবে না। আমাদের অবশ্যই আগে প্রশ্ন বুঝতে হবে ঠান্ডা মাথায়। তো এখানে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে এটা আমাদের মাইশা আপা বলছে যে আমরা ক্রয় 100 টাকা ধরবো কেন? আমি প্রথমেই বললাম যে আমাদের প্রশ্নে যেটা বলা থাকবে, প্রশ্নে যেটা চাইবে সেটাই আমাদের প্রশ্নে যেটা চাইবে সেটাকে আমাদের 100 ধরতে হবে। এখানে কি চাইছে? 15% ভ্যাট সহ 23,000 টাকায় পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাবে কত টাকা ডেবিট করতে হবে? আমাদের কি চাইছে? 100 টাকা, না সরি, ক্রয় হিসাব চাইছে, তাই আমাদের ক্রয় 100 টাকা ধরে নিতে হবে। এখানে ক্রয় 100 টাকা ধরে নিতে হবে, যেটা আমাদের প্রশ্নে চাইবে তার মান 100 টাকা ধরে নিতে হবে। তবে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে 15% ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় করার ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ 6,000 টাকা হলে ক্রয় বাবদ ভ্যাট সহ নগদ প্রদানের পরিমাণ কত? মানে আমাদের দেওয়া আছে কি ভ্যাটের পরিমাণ, আমাদের দেওয়া আছে ভ্যাটের পরিমাণ, এবং এবার চাইছে হচ্ছে ভ্যাট সহ যে নগদ টাকাটা দিয়েছে পণ্য ক্রয় করার ক্ষেত্রে, মানে একটি পণ্য ক্রয় করছে সেক্ষেত্রে তার ভ্যাটের পরিমাণ হয়েছে 6,000। এখন আমাদের জানতে চাইছে যে ভ্যাট সহ যে 6,000 টাকা সহ যে পণ্যটি ক্রয় করছে সেই পণ্যর দাম কত? সেক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? ভ্যাটের পরিমাণ দেওয়া আছে। ভ্যাটের পরিমাণ দেওয়ার কারণ আর আছে ভ্যাট সহ নগদ প্রদানের পরিমাণ। আমাদের ভ্যাট সহ জানতে চাইছে, তো ভ্যাট সহ যদি হয় তাহলে হচ্ছে ক্রয় বাবদ ভ্যাট সহ, তাহলে আমাদের কি ধরতে হবে? ভ্যাট সহ। তো 15% ভ্যাট সহ নগদে পণ্য বিক্রয় করে ভ্যাটের পরিমাণ 6,000 টাকা এবং ক্রয় বাবদ ভ্যাট সহ নগদ পরিমাণ কত? মানে এখানে চাইছে ক্রয় বাবদ ভ্যাট সহ নগদের পরিমাণ কত। তো আমাদের প্রথমেই বললাম যে ক্রয় হচ্ছে 100 টাকা এবং ভ্যাট সহ তাহলে 115 টাকা। তাহলে ভ্যাট সহ যদি হয় তাহলে কত? 115 টাকা। তা আমাদের চাইছে হচ্ছে 115। আমি বললাম যে যা দেওয়া থাকবে তাকে সেই দিয়ে ভাগ করতে হবে। এখানে দেওয়া আছে ভ্যাটের পরিমাণ দেওয়া আছে 6,000 টাকা, ভ্যাটের পরিমাণ 6,000 বসাইলাম এবং ভ্যাট হচ্ছে 15%, তো 6,000-এর নিচে 15 দিয়ে ভাগ গুণন, আর হচ্ছে ভ্যাট সহ কত? তাহলে 115 ইকুয়াল 46,000 টাকা। আমাদের ভ্যাট সহ নগদ পরিমাণ হচ্ছে 46,000 টাকা। এরপর হচ্ছে 3 নাম্বার, 15% ভ্যাট সহ বিক্রয় মূল্য 11,500 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? 15% ভ্যাট সহ বিক্রয় মূল্য 11,000 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? তো এখানে আমাদের চাইছে কি ভ্যাট সহ 15% ভ্যাট সহ বিক্রয় মূল্য, মানে হচ্ছে 15% সহ বিক্রয় মূল্য হচ্ছে 1,050 টাকা, মানে একটি পণ্য বিক্রয় করছে 1,000, মানে একটি পণ্য বিক্রয় করছে 11,500 টাকা দিয়ে, এবং তার ভ্যাট আছে 15%, এবং এখন চাইছে হচ্ছে ভ্যাটের পরিমাণ চাইছে। তো যে ভ্যাটের পরিমাণ কত? 15%, ভ্যাটের পরিমাণ হচ্ছে 15। তো 15 ধরে নিব, এখানে তো সব কিছু আছে। ভ্যাট মানেই হচ্ছে আপনার যদি ভ্যাট বাইর করতে বলে, এই ক্ষেত্রে মনে রাখবেন যে যদি ভ্যাট বাইর করতে বলে, যে ভ্যাট অন্য কিছু হলে একটু আলাদা ট্রিক্স খাটালেও যখন ভ্যাট বাইর করতে বলবে, ভ্যাট বাইর করার ক্ষেত্রে আপনাকে এই উত্তরটা ফেলে দিবেন, যে এই নিয়মটা ফেলে দিবেন যে উপরে হচ্ছে ভ্যাটের হার, নিচে হচ্ছে ভ্যাট সহ মূল্য, মানে 115 ভাগ 115, আর যেটা দেওয়া থাকবে সেটা গুণ করে দিলে আপনার ভ্যাট বের হয়ে যাবে। এটা হচ্ছে সহজ নিয়ম। যদি যে কোনোখানে যদি আপনার ভ্যাট সহ দেওয়া থাকে এবং যদি ভ্যাট সহ দেওয়া থাকে এবং ভ্যাটের পরিমাণ বের করতে বলে, কি ভ্যাট সহ দেওয়া থাকে এবং ভ্যাট যদি বের করতে বলে, সেক্ষেত্রে আপনার চোখ বন্ধ করে একটা সূত্র ফেলে দেবেন, সেটা হচ্ছে উপরে হচ্ছে ভ্যাটের হার থাকবে এবং নিচে ভ্যাট সহ মূল্য হার থাকবে। মানে 15, যদি 15% ভ্যাট হয় তাহলে 15 উপরে, নিচে 115, এবং যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। এইভাবেই সবগুলো প্রশ্ন। তো এরপর হচ্ছে আয়কর। এই অধ্যায়ের সবচেয়ে সহজ যেটা টপিক আমি মনে করি সেটা হচ্ছে আয়কর, ইনকাম ট্যাক্স।
এটি হচ্ছে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর, পরোক্ষ কর আশা করি আপনারা বুঝছেন, তাও একবার বলি। প্রত্যক্ষ কর বলতে হচ্ছে আপনার কর আপনাকে দিতে হবে, মানে আপনার টাকা সরকারকে আপনাকেই প্রদান করতে হবে। আর পরোক্ষ কর হচ্ছে আপনি যদি আপনি সরকারকে টাকা দিবেন কিন্তু আপনার নিজের টাকা থেকে নয়, সেটা অন্যজনের টাকা থেকে দিবেন, সেটি হচ্ছে পরোক্ষ কর। তো আয়কর, তো আমরা একটু পড়ে নেই। কোনো ব্যক্তি যদি সরকার কর্তৃক ঘোষিত বাজেট অনুযায়ী করমুক্ত আয়ের সীমার চেয়ে বেশি পরিমাণ আয় করে, তাহলে সেই আয়ের উপর তার আয়কর প্রদান করতে হয়। অন্যদিকে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কর পূর্ব মুনাফা ও কর পূর্ব আয় এর উপর নির্ধারিত হারে আয়কর প্রদান করতে হয়। ব্যক্তির ক্ষেত্রে আয়কর দ্বারা নির্দিষ্ট মোট উপার্জনকে বোঝায়। অন্যদিকে কোম্পানির ক্ষেত্রে কর পূর্ব মুনাফা ও বা কর পূর্ব আয় দ্বারা উপার্জন বা রাজস্ব থেকে আয়কর ব্যতীত সংশ্লিষ্ট সকল খরচ বিনিয়োগ করার পর যতটুকু মুনাফা বা আয় হয় তাকে বোঝায়। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারে কর প্রদান করে, উক্ত কর সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানের খরচে আরোপিত হয়, তাহলে তাকে পরোক্ষ কর। আমি যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। ভাই আমি কারো ছাড় রে ভাই। তো গাণিতিক সমস্যার সমাধান করি। তো গাণিতিক সমস্যা হচ্ছে 1 নাম্বার, 2023 সালে নিট মুনাফার পরিমাণ 2,80,000 টাকা এবং কর হার 30% হলে কর পূর্ব মুনাফা কত? তো এখানে সমাধানটা একটু পড়ে নিই, তারপর আমরা নিজের মতো করে বোঝার চেষ্টা করব। প্রদত্ত হার সরাসরি প্রয়োগ করা সম্ভব না হলে প্রদত্ত হার বিশ্লেষণ করে ঐকিক নিয়মে সমাধান করতে হয়। প্রদত্ত হার বিশ্লেষণ: কর হার 30%-এর অর্থ কর পূর্ব মুনাফার হার 100 টাকা হলে আয়করের হার 30 টাকা। কর পূর্ব মুনাফা থেকে আয়কর বিয়োগ করলে নিট মুনাফা পাওয়া যায়, তাই নিট মুনাফা 100 মাইনাস 30 70 175। তো এখন আমরা নিজের মতো করে বুঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে নিট মুনাফার পরিমাণ। কি দেওয়া আছে? নিট মুনাফার পরিমাণ 2,80,000 টাকা এবং কর হার 70%। কর পূর্ব মুনাফা কত? এখানে কি চাইছে? কর পূর্ব মুনাফা। নিট মুনাফার পরিমাণ কত? 2,80,000 টাকা। নিট মুনাফা আমরা কখন পাবো? নিট মুনাফা আমরা পাবো যে মোট লাভ থেকে আমরা যখন কর হার, মানে যেটা কর দেওয়া আছে, আমরা মনে করেন নিট মুনাফা থেকে না সরি মোট মুনাফা থেকে, আমরা যে কোম্পানি থেকে একটা আয় করব, এই আয় করার পর কোম্পানি থেকে যে আয় করার পর আমরা সরকারকে যে ট্যাক্স একটা দেব, ট্যাক্স মানে আয়কর দিব, এই আয়কর দেওয়ার পর যে আমাদের টাকাটা থাকবে সেটি হচ্ছে আমাদের নিট মুনাফা। মানে সরকারকে দেওয়ার পর আমাদের যেটা আয় হবে তার উপর যে কর দেওয়ার পর যে টাকাটা আমাদের কাছে থাকবে সেটি হচ্ছে নিট মুনাফা। এটা আমরা সম্ভবত উৎপাদন ব্যয় অধ্যায়ে এই প্রশ্নটি পাবো। নিট মুনাফার পরিমাণ এত, আমি যে প্রথমে বললাম যে যা দেওয়া থাকবে তাকে সেটাই দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেওয়া আছে নিট মুনাফা, মানে হচ্ছে এটা কর দেওয়ার পরে যে টাকাটা সেটা হচ্ছে এই 2,80,000 টাকা হচ্ছে যে আমরা কর দিছি, যে একটা আয় করছি, আয় করার পর কর দিছি, কর দেওয়ার পরে হচ্ছে টাকাটা হচ্ছে 2,80,000 টাকা। সেই হিসাবে আমাদের প্রথমে বের করতে লাগবে যে কর পরবর্তী মুনাফা। আমাদের বের করতে হবে কি? কর পরবর্তী মুনাফা।
মানে আমরা এখন ধরি যে আমাদের প্রথমে বললাম যে আমাদের যেটা বা যেটা বের করতে হবে তার মান 100, সেই ক্ষেত্রে আমাদের বের করতে বলছে কর পূর্ববর্তী কর কর পূর্ববর্তী আয়। সেক্ষেত্রে আমাদের ধরতে হবে কর পরবর্তী তো আমাদের ধরতে হবে যে কর আমাদের চাইছে কি কর পূর্ব মুনাফা। তো আমরা প্রথমে ধরলাম যে কর পূর্ব মুনাফা 100 টাকা। তো 100 টাকাতে কর হার কত 70 টাকা। যে কর দেওয়ার মনে করে আমাদের আয় হলো 100 টাকা, আমাদের আয় হলো কত 100 টাকা। আয় হওয়ার পর যে আমাদের কর করছে 30%, মানে 100 টাকার মধ্যে আমরা 30 টাকা সরকারকে দিতে হবে। তো আমি 100 টাকার মধ্যে যদি 30 টাকা 100 টাকা নিলাম, 100 টাকার পর আমরা 30 টাকা হচ্ছে কি সরকারকে দিয়ে দিলাম, তাহলে আমাদের কাছে থাকলো কত 70 টাকা। তো আমাদের কাছে কত থাকলো 70 টাকা। মনে করুন 100 টাকা হচ্ছে আমাদের কি 100 টাকা হচ্ছে আমাদের আয়, তার মধ্যে 30 টাকা কর দিয়ে দিলাম। কর দেওয়ার পর তাহলে আমাদের থাকলো কত 70 টাকা। এই 70 টাকা থাকার পর তাহলে 2,80,000 টাকা ভাগ 70, মানে আমাদের যে এটা হচ্ছে 70 টাকা হচ্ছে কর দেওয়ার পরের টাকা, এবং 2,80,000 টাকা হচ্ছে কর দেওয়ার পরের টাকা। তার আমাদের দুইটা যেহেতু একের কম, সেক্ষেত্রে আমাদের 2,80,000 ভাগ 70, মানে দুইটাই একই দিয়ে ভাগ গুণন 100 কেন কর পূর্ব মুনাফা আমরা ধরে নিয়েছি 100 টাকা, সেক্ষেত্রে 100 টাকা গুণ ভাগ করলে আমাদের আসতেছে 4,00,000 টাকা। সেক্ষেত্রে আমাদের কর পূর্ব মুনাফা কত 4,00,000 টাকা। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নে আছি। 2 নম্বর প্রশ্নে বলছে যে একটি কোম্পানির নিট মুনাফা 44,000 টাকা এবং আয়করের হার 45% হলে আয়করের পরিমাণ কত। এখানে কি নিট মুনাফা মানে কি আপনি কর দেওয়ার পরে টাকা, সেক্ষেত্রে আমাদের আয়করের হার 45%। সেক্ষেত্রে 100 টাকার মধ্যে 45 টাকা বাদ, মনে করেন 100 টাকা আমার আয় হয়েছে, কত টাকা 100 টাকা আয়। 100 টাকা আয়ের মধ্যে 45 টাকা বাদ, মানে 45 টাকা আমি কর দিয়েছি, তাহলে আমার কত থাকলো 55 টাকা। তাহলে আমাদের নিট পরবর্তী মুনাফা কত 55 টাকা। সেক্ষেত্রে এটা খুব সহজভাবে বলতে পারি যে নিট মুনাফা 44,000 টাকা, 44,000 ভাগ তাহলে 55,000 টাকা নিট, যেহেতু নিট মুনাফা 55 গুণন কী চাইছে আয়করের পরিমাণ, যে আয় কত দেওয়া আছে কত পার্সেন্ট 45 দিয়ে গুণ দিলেই উত্তর চলে আসবে 36,000 টাকা। তবে তারপর 3 নাম্বার 2023 সালে আয়করের পরিমাণ 80,000 টাকা এবং আয়করের হার 40% হলে নিট মুনাফা কত। নিট মুনাফা বলতে কি আপনার 100 টাকা হচ্ছে আপনার আয়, তার মধ্যে 40 টাকা হচ্ছে আপনার কি আয়কর, মানে 100 টাকা আপনি আয় করলে 40 টাকা আপনার সরকারকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার নিট মুনাফা কত 60 টাকা। নিট মুনাফার হার কত 60 টাকা। সেক্ষেত্রে এখানে কী দেওয়া আছে আয়করের পরিমাণ দেওয়া আছে, যেহেতু আয়করে 80,000 টাকা আয়কর দেওয়া আছে, তো আয়করের পরিমাণ 40 টাকা, তার মানে 80,000 ভাগ 40 গুণন 60 দিলেই উত্তর চলে আসবে। দেখেন উত্তর দেওয়া আছে 60। তারপরে এটা শেষ। এখন আমরা আসলাম কমিশন, COMMISSSION কমিশন। কমিশনের হার প্রয়োগের বিভিন্নতার কারণে মুনাফার উপর কমিশন হিসাব করা অনেক সময় জটিল হয়ে পড়ে। কমিশনের হার কিসের উপর দেওয়া আছে সেদিকে লক্ষ্য না করেই যোগ হবে না বিয়োগ হবে মুখস্থ করার কারণে অনেকে সমস্যায় পড়ে। এই ভুলটি করা যাবে না। কমিশন হার কিসের উপর দেওয়া আছে প্রথম সেটা লক্ষ্য করতে, এবং উপর কমিশন দেওয়া থাকবে তার 100% ধরে সব কমিশন যোগ। দেখেন আমরা গাণিতিক সমস্যা চলে যাই। দেখতেছি অনেকেই অ্যাড হচ্ছেন, বেড়ে যাচ্ছেন, ভালো। গাণিতিক সমস্যা ও সমাধান। 1 নাম্বার ব্যবস্থাপক কমিশন পূর্ববর্তী মুনাফার উপর 10% কমিশন পায়।
কমিশন পরবর্তী মুনাফা 18,000 টাকা হলে কমিশন পূর্ববর্তী মুনাফা কত? প্রদত্ত হার সরাসরি প্রয়োগ করা সম্ভব না হলে প্রদত্ত হার বিশ্লেষণ নিয়ম করতে হবে। ব্যবস্থাপকের কমিশন পূর্ববর্তী মুনাফার 10% কমিশন পায়, কমিশন পরবর্তী মুনাফা 100, তাহলে কমিশন পূর্ববর্তী মুনাফা কত চাইছে আমাদের? কি কমিশন পূর্ববর্তী মুনাফা। তো কমিশন পূর্ববর্তী মুনাফা ধরে নিলাম কত? 100 টাকা। কমিশন পূর্ববর্তী মুনাফা কত? 100 টাকা। তো কমিশন পূর্ববর্তী মুনাফা 10%, কমিশন পূর্ববর্তী মুনাফা 100 টাকা, তার মধ্যে 10% বাদ দিলে তা কমিশন, মনে করেন আমি আমার আন্ডারে একজনকে কাজ দিছি, সে কাজটি করছে। ধরেন আমি একজন কাজ করছি যে তুমি যদি আমাকে এত টাকা দিয়ে দাও, এত টাকা, মনে করেন এত টাকা একটা পণ্য বিক্রি করে দাও, তাহলে আমি তোমাকে 10%, মনে করেন 100 টাকা, আমি তার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছি যে একজন, ধরেন আর কি আমি একজন আমার শ্রমিকের কাছে, যে আমার কোম্পানি একজন শ্রমিকের কাছে বা একজন বিক্রেতার কাছে আমি চুক্তিবদ্ধ হয়েছি যে তুমি যদি আমাকে 100 টাকার একটা পণ্য বিক্রি করে দিতে পারো, মনে করো 100 টাকা বিক্রি করে দিতে পারো, তাহলে আমি তোমাকে কমিশন দিব 10 টাকা। কয় টাকা? 10 টাকা। মানে একজন বিক্রেতার কাছে আমি চুক্তিবদ্ধ হলাম যে তুমি যদি আমাকে 100 টাকার একটা পণ্য বিক্রি করে দিতে পারো, তাহলে আমি তোমাকে কত টাকা দেবো? 10 টাকা দেবো। এবং এখানে সেটাই বলছে যে ব্যবস্থাপক কমিশন পূর্ববর্তী মুনাফা 10% কমিশন পায়। মানে ব্যবস্থাপক কমিশন পূর্ববর্তী মুনাফার উপর, মানে কমিশন দেওয়ার আগে যেইটা ইনকাম হয়েছে, যে কমিশন দেওয়ার আগে যেটা ইনকাম হয়েছে, সেই ইনকামের উপর সে 10% কমিশন পাবে। তার এই কমিশন দেওয়ার পর আমাদের কোম্পানির থাকলো কত? 18,000 টাকা। তবে তার চাইছে কমিশন পূর্ববর্তী মুনাফা কত। সেক্ষেত্রে আমাদের ধরতে হবে কমিশন পূর্ববর্তী মুনাফা কত? 100 টাকা। মানে যেটা আমি প্রথমে বলছি যে যেটা আমাদের প্রশ্নে চাইবে সেটাকে ধরতে হবে 100 টাকা। তো কমিশন পূর্ববর্তী মুনাফা কত? 100 টাকা ধরলাম। তো কমিশন কত? 10%। মানে আমরা 100 টাকা আয় করে দিলে আমি তাকে কত টাকা দিব? 10 টাকা দিব। সেক্ষেত্রে দেওয়া আছে কমিশন প্রতি মুনাফা, মানে 10 টাকা বাদ দেওয়ার পর যে আমাদের টাকাটা আছে সেই টাকাটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের 10% কমিশন বাদ দেওয়ার পর, তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা বাদ দিলাম, তাহলে থাকলো কত? 90 টাকা। তো কমিশন পূর্ববর্তী মুনাফা হচ্ছে 18,000 টাকা ভাগ 90 টাকা গুণন 100। কমিশন পূর্ববর্তী মুনাফা যেহেতু আমরা 100 টাকা ধরছি, মানে 100, তাহলে আমাদের কত? কমিশন পূর্ববর্তী মুনাফা হলো 20,000 টাকা। আবার হচ্ছে ব্যবস্থাপক কমিশন পূর্ববর্তী মুনাফার উপর 10% কমিশন পায়। কমিশন পূর্ববর্তী মুনাফা 33,000 টাকা হলে কমিশন পরবর্তী মুনাফা কত? কি দেওয়া আছে? কমিশন পূর্ববর্তী মুনাফা 33,000 টাকা। এখানে দেখেন কমিশন পরবর্তী মুনাফা চাইছে। কি চাইছে? কমিশন পরবর্তী মুনাফা চাইছে। আর দেওয়া আছে কমিশন পূর্ববর্তী মুনাফা। তো কমিশন পরবর্তী মুনাফা যেটা চাইবে সেটার মান কত? 100 টাকা। তো কমিশন পরবর্তী মুনাফার মান 100 টাকা হলে 100, মানে কমিশন পরবর্তী মুনাফা মান হচ্ছে আমরা ধরে নিলাম 100 টাকা। তো কমিশন এটা পূর্ববর্তী, মানে 100 টাকা যদি কমিশন পরবর্তী, মানে আমি তাকে কমিশন দিয়ে দিছি 10 টাকা কমিশন দিয়ে দিছি, তারপরও আমার কাছে আছে কত? 100 টাকা। তো 100 টাকা কমিশন পরবর্তী যদি মুনাফা হয়, তাহলে 10% কমিশন যোগ করলে কত হবে? 110 টাকা। সেটাই দেওয়া আছে কমিশন পরবর্তী মুনাফা, মানে 33,000 ভাগ 110 টাকা গুণন 100 টাকা, মানে হলো 30,000 টাকা। সম্ভবত বুঝাইতে পারছি। তাহলে আমাদের কমিশন পরবর্তী মুনাফা কত? 30,000 টাকা। তবে ব্যবস্থাপক, তো আরেকটা প্রশ্ন পড়ে নেই, সেটাই শেষ আজকের ক্লাসের, এটাই শেষ প্রশ্ন। তো এটা পড়ে নেই। ব্যবস্থাপক কমিশন পরবর্তী মুনাফার উপর 5% কমিশন পায়। কমিশন পরবর্তী মুনাফা 19,000 টাকা হলে ব্যবস্থাপক কমিশন কত হবে? সমাধান। প্রশ্ন প্রদত্ত হার সরাসরি প্রয়োগ করা সম্ভব। তো এটা দেখেন, আমরা প্রথমে আমাদের প্রশ্ন অবশ্যই বুঝতে হবে। প্রশ্ন না বুঝে উত্তর করলে আমাদের উত্তর অবশ্যই ভুল হবে, এটা আমরা জানি। প্রশ্ন আমাদের অবশ্যই আগে জানতে হবে, বুঝতে হবে। এখানে ব্যবস্থাপক কমিশন পরবর্তী মুনাফার উপর 5% কমিশন পায়। কমিশন পরবর্তী মুনাফা 19,000 টাকা হলে ব্যবস্থাপক কমিশন কত হবে? আমাদের দেওয়া আছে কি
এখানে আমাদেরকে কমিশন পরবর্তী মুনাফা মানে আমি 100 টাকা মনে করি কমিশন পরবর্তী মানে কমিশন দেওয়ার পর টাকাটা দেওয়া আছে, এবং আমাদের চাইছে ব্যবস্থাপকের কমিশন কত টাকা হবে। মানে আমি কমিশন এখানে কমিশনের হার দেওয়া আছে, আমি 5% কমিশনের হার দেওয়া আছে, এবং আমি কমিশন দেওয়ার পরে আমার কাছে কয় টাকা আছে সেটা দেওয়া আছে। আমাদের কী চাইছে ব্যবস্থাপকের কমিশন কত টাকা হবে, সেক্ষেত্রে ব্যবস্থাপক কমিশন কত টাকা হবে আমাদের চাইছে ব্যবস্থাপক কমিশন মানে 5% কমিশন, 5% 19,000 মধ্যে 19,000 টাকা 5% কমিশন দেওয়ার পর আমাদের কাছে 19,000 টাকা আছে। এই 19,000 টাকা ব্যবস্থায় আসলে 5%, তাহলে আমাদের কয় টাকা সেটি আমাদের বের করতে হবে। তো কী দেওয়া আছে কমিশন পরবর্তী মুনাফা, আর দেওয়া আছে কমিশন আমাদের, তাহলে ধরে নিতে হবে কমিশন পূর্ববর্তী, কমিশন পূর্ববর্তী কত, কমিশন পূর্ববর্তী ধরে নিই 100 টাকা, কমিশন পূর্ববর্তী মনে করেন আমি কমিশন 100 টাকা ইনকাম করছি, মানে 100 টাকা আমার আয় হয়েছে, 100 টাকা আয় করার পর 5% কমিশন আমি দিয়ে দিব, তারপরে 5% আমি 5% কমিশন দিয়ে দিব, তারপরে আমার থাকছে কত 19,000 টাকা। সেক্ষেত্রে 100 টাকা আমি মনে করেন কমিশন 100 টাকা আমি আয় করলাম, 100 টাকা নিলাম, তারপর তার থেকে আমি 5% বাদ, 100 টাকা থেকে 5% বাদ দিলে কত 95,000 টাকা। তাহলে কমিশন তার 100 টাকার মধ্যে আমি 100 টাকা আয় করার পর 5% তাকে কমিশন দিয়ে দিছি, তাহলে কমিশন দিয়ে দিলাম, তাহলে আমার থাকলো কত 95,000, তাহলে আমার কমিশন পরবর্তী মুনাফা কত 95,000 টাকা, না সরি 95 টাকা। তাহলে আমি বললাম যে যেটা দেওয়া আছে তাকে সেটা দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে 19,000 ভাগ 95, তা 19,000 ভাগ 95 দিলে কত 19,095। আর চাইছে কি ব্যবস্থাপক কমিশন, ব্যবস্থাপক কমিশন দেওয়া আছে কত পার্সেন্ট 5%, যেহেতু এখানে দেওয়া আছে 5%, তাই 19,000 ভাগ 95 গুণন 5 ইকুয়াল 1,000 টাকা। তো আজকে আমরা সফলভাবে সব ক্লাস সব কিছুই শেষ করলাম। যদি আপনাদের কখনো এইগুলো প্রশ্নে যদি কখনো সমস্যা হয় তো আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং ঠিক করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আগামী দিনের জন্য মানে ভর্তি পরীক্ষার জন্য আর সামনে ঢাবির ভর্তি পরীক্ষা আপনার সবার জন্য শুভকামনা, এবং আমাকে জন্য দয়া আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।